দর্শক স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সম্মানিত তিনজন অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আরও আছেন মাহমুদা হাবিবা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল ও সদস্য বিএনপি মিডিয়া সেল। আরও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুটা মাহমুদা হাবিবা আপনাকে দিয়ে করব। আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা চালাচ্ছেন সুস্থ করে তোলার। আমরা সবাই আরোগ্য কামনা করছি তার। যদিও এর মধ্যে কিছুটা বিভ্রান্তি হচ্ছিল যে কার পক্ষ থেকে ইনফরমেশনটা আসলে গ্রহণ করা হবে। যাই হোক, আমরা আলোচনা যেহেতু শুরু করতে চাই, বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা আমাদের আজকে শো দেখছেন তাদেরকে। দেখুন, আমাদের সম্মানিত চেয়ারপারসনের শারীরিক অবস্থা গুরুতর এবং গতকালকের আগের রাতে বেশ অনেকখানি উৎকণ্ঠা উদ্বেগ এভাবে সবার সময় কেটেছে। যেহেতু তার স্বাস্থ্য বিষয়ে একমাত্র ব্রিফ করবেন ডক্টর মোহাম্মদ জাহিদ, আমাদের স্থায়ী কমিটির সদস্য। কাজে নতুন কোনো ডেভেলপমেন্ট যদি থাকে তাহলে তিনি আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে ব্রিফ হবে, এটা জানতে পারবেন। আদারওয়াইজ আমরা শেষ যে সংবাদটা জানি যে ওই অতি গুরুতর অবস্থা থেকে একটু হয়তো কম গুরুতর হয়েছিল বলে জানতে পেরেছি যে তিনি কিছু লিকুইড খাবার খেয়েছেন, তিনি কিছু দু একটা কথা বলেছেন। এর বাইরেও আজকে বিকেলে 5 জন বিদেশি চিকিৎসকও জয়েন করেছেন তার টিমে। নতুন বোধহয় চিকিৎসার পরিকল্পনাও বোধহয় তারা নিয়েছেন। আমরা তাহলে ওয়েট করি বাকিটা ডক্টর জাহিদ কি বলছেন। একদমই তাই। এদিকে মায়ের অসুস্থতার মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা না আসার বা আসতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে বেশ একটা আলোচনা তৈরি হয়েছে। আমরা যদি সেদিকে যাই, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে আসায় আইনগত কোনো বাধা নেই, চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়াও সম্ভব। কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট কোনো দিন তারিখ এটি আসলে বিএনপি নেতাদের পক্ষ থেকে আমরা সেভাবে পাইনি। তবে আমরা যতটুকু শুনেছি যে ডিসেম্বরের প্রথমার্ধে হয়তো আসতে পারেন, এরকম মন্তব্যই বেশিরভাগ জায়গায় আমরা শুনেছি। কবে তারেক রহমান ফিরতে পারেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল কিনা, নাকি তারেক রহমানের দেশে ফেরাটা আসলেই কোথাও আটকে গেছে, একটু জানতে চাই। দেখুন, এখানে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন দিন দুয়েক আগে। সেখানে কিন্তু তিনি কিছু আলোকপাত করেছেন তার ফিরে আসা না আসা বিষয়টা নিয়ে। ফিরে তিনি আসবেনই এবং কখন সেটা সময় হবে, তারেক রহমানের যে ডিফিকাল্টিগুলো আছে, আদারওয়াইজ কি আছে সেটা জানি না, কিন্তু দলগত কিছু সিদ্ধান্ত তো আছে। এই পরিবারটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্বে থাকা এই পরিবারটি, আপনি যেভাবেই দেখেন না কেন 2007-08-এর পর থেকে বিরোধী দলীয় নির্যাতনের সবচেয়ে গভীর ক্ষত কিংবা সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার এককভাবে যদি বলতে হয় তাহলে এই পরিবারটার কথা না বলে কোনো সুযোগ থাকে না। তো এখানে একটা সিকিউরিটি রিস্ক, এবং সেটা কিন্তু কোনো সিকিউরিটি রিস্ক আপনি যেভাবেই দেখেন না কেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন যিনি আজকে একেবারে জীবন মৃত্যু সন্ধিক্ষণে একটা যুদ্ধ করছেন, তার এই শারীরিক অবস্থা ডিটোরিয়েট করার পেছনেও তার ওই অমানবিক জেল এবং সেখানে যে আসলে কি হয়েছে আমরা কেউই জানি না, এটা দায়ী। আমাদের চোখের সামনে তার কনিষ্ঠ সন্তান, তাকে যেইভাবে নির্যাতন করে দেশের বাইরে বের করা হয়েছে, তার মৃত্যুটাও কোনোভাবেই একটা স্বাভাবিক বা রেগুলার ডেথ নয়। স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে অলমোস্ট পঙ্গু করে এক্সাইলে পাঠানো হয়েছে এই দেশ থেকে। কোনোটাই কিন্তু ঠিক স্বাভাবিক বিষয় নয়। এটা কিন্তু এমন নয় যে আমার নামে 5টা মামলা আছে আমি বিদেশে চলে গেলাম, বিষয়টা তা নয়। ফলে এই জায়গাটায় তারেক রহমানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দল থেকে যদি অবলম্বন না করা হয় তাহলে এটা দলীয়ভাবেই অন্যায় হয়। কাজে দল থেকে একটা সতর্কতা আছে। এছাড়াও সুনির্দিষ্ট দিনটা বোধ হয় আমরা যেটা বলি যে বাংলাদেশ উপমহাদেশীয় রাজনীতির ঝুঁকি যেমন আছে তেমনি অনেক প্লাস পয়েন্ট আছে, কিন্তু ঝুঁকিটা যদি মাথায় রাখি, ঝুঁকি তো তাকে নিতেই হবে, নিতে হচ্ছে। তিনি যেখানে আছেন সেখানেও যে ঝুঁকিমুক্ত আছেন তা তো না। এর মধ্যে তো অসংখ্য নিউজ আমরা শুনি অসমর্থিত সূত্রের, যেগুলো এটার মধ্যে তো বোধহয় একজন নাম করা ওই কিলার অনেক কিছু আছে। স্পেকুলেশন করতে গেলে অনেক কিছু আছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার যতখানি ভয়ঙ্কর নৃশংসতার শিকার ভেতরে এবং বাইরে থেকে, এটা যে এই ঝুঁকি থেকে যে তারা মুক্ত হয়েছেন তা তো ভাবার কোনো কারণই নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবচেয়ে শক্তিশালী কণ্ঠ যাদের, তারা তো এক ধরনের ঝুঁকিতে থাকেনি, কিন্তু তাকে ফিরে আসতে হবে এবং এই ঝুঁকি নিয়েই ফেরত আসতে হবে। কিন্তু এখানে এখন আসলে বিশ্লেষণের সময়টা হচ্ছে
যে ঝুঁকি গ্রহণের জন্য বেস্ট টাইম কোনটা এই জি, এখন হ্যাঁ। সেইটা যদি আপনি বলেন ডেট, এটা দেওয়ার কোনো সুযোগ নাই, এমনকি আমি এটা যৌক্তিকও মনে করি না। তিনি ধরুন আলোচনা সাপেক্ষে আপনাকে বলছি, তিনি 15 তারিখে আসবেন, তিনি 12 তারিখে আসবেন, এটা আমার 15 দিন আগে ডিক্লেয়ার করার তো কিছু নাই। জাস্ট যেই দিন যেই মুহূর্তে তিনি ফ্লাই করবেন ওই মুহূর্তে ছাড়া এই ইনফরমেশনটা এটা তো জানা যাবে, কারণ ওটা তখন গোপন রাখার কোনো সুযোগ নাই। আদারওয়াইজ এটা পাবলিক করার মতো কোনো ইনফরমেশনই না এই মুহূর্তে। ওকে, যদিও এটা নিয়ে অনেক রাজনৈতিক দল বিভিন্নভাবে মন্তব্য করছে, যেমন বিএনপির, আমি এই বিষয়টা একটু আসছি, যেমন তারেক রহমানকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন 2 কুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। তারেক রহমানের কি 2 কুল হারানোরই কোনো শঙ্কা আছে কিনা? প্রথমত আমি আপনাকে বলি, এটা একটা অত্যন্ত মানে বাজে উক্তি, এটা কটূক্তি, এমন একটা কটূক্তি যেটা আমি যে ধরনের মানে আমরা যে ধরনের রাজনীতি করি এটা খণ্ডন করতে একটা রুচির প্রয়োজন। এতখানি নিচে নামাটা আমার জন্য কষ্ট লাগে। কিন্তু দুটো কথা আমি ইনফরমেশন হিসেবে জানাতে চাচ্ছি এখানে। সেটা হচ্ছে যে তার দ্বৈত নাগরিকত্ব নাই কোনোভাবেই। তিনি পলিটিক্যাল অ্যাজাইলামে যেহেতু আছেন, আমার ধারণা ব্যারিস্টার ফুয়াদ এটা বেটার এক্সপ্লেইন করতে পারবেন। সেখানে কিছু রেগুলেশনস আছে, কিছু সিস্টেম আছে। ওইটা ছাড়া এই ধরনের মৌকা, রাজনীতির মৌকা কিন্তু আপনার সামনে বরাবর আসবে, সারা জীবন ধরে আসবে। কিন্তু খুব ব্যক্তিগত ট্রমার সময়, একান্ত ব্যক্তিগত এই কষ্টের সময় তারেক রহমান তার মায়ের পাশে নাই। যদিও ভার্চুয়ালি কিন্তু 24/7 তিনি সাথে আছেন, ফিজিক্যালি থাকার যে সুযোগ মানে এখনো থাকতে পারছেন না, কিংবা আমাদের সম্মানিত চেয়ারপারসন যে তার ছেলেকে পাশে পাচ্ছেন না, এটা কিন্তু একটা অসম্ভব মানে বড় ধরনের মানবিক ট্র্যাজেডি না। এই জায়গাটায় আপনি এটাকে নিয়ে পলিটিক্স করবেন কিনা, কতখানি আপনি নিচে নামবেন, এটা আপনার চয়েস। উই ক্যানট ডু ইট ফর ইউ। আপনি কতটুক নিচে নেমে রাজনীতিটা আসলে করতে চান সেটা আপনার চয়েস। কিন্তু তারপরেও 5ই আগস্ট বা 36শে জুলাই পরবর্তী সময়ে এই কথাগুলো শুনতে আর ভালো লাগে না। আমার কানে বাজে যে ম্যাডামের যখন লিভারে রক্তক্ষরণ হচ্ছিল, অত্যন্ত বাজে সময়, তখন তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ প্রধানমন্ত্রী, তিনি হুঙ্কার দিয়েছিলেন যে কোথায় তার ছেলে। ওই একই রকম লাগে আমার কানে, ওই আওয়াজ, হ্যাঁ, কিন্তু শুধু দলটা আলাদা। তো এইটা গ্রহণ করার মতো আসলে গ্রহণ করতে আমার ভালো লাগে। জি, আবার আসবো ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছেই যাই। এই প্রসঙ্গে যদি থাকি, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় বলে যে স্ট্যাটাসটি তারেক রহমান দিয়েছেন, নিশ্চয়ই দেখেছেন সেটি। প্রশ্ন হচ্ছে তাহলে এটা কার নিয়ন্ত্রণে থাকতে পারে? আর আমি আসছি তার আগে আজহারুল ইসলামের মন্তব্য নিয়ে একটা কথা বলতে চাই। মানে উনি তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বলছেন, কিন্তু আমার কথা তো ওনাদের হাক ডাক দেখে মনে হচ্ছিল ডাক্তার শফিক প্রাইম মিনিস্টার হচ্ছে। উনি কেন তারেক রহমানকে বলছেন আমি জানি না, আমি তো মনে করছিলাম, আমার ধারণা ছিল ডাক্তার শফিক হবে, তো উনি খোঁচা দেওয়ার জন্য হয়তো বলেছেন। যাই হোক, শুধু উনি না, জামায়াতে ইসলামীর আরও নেতা, ছাত্র শিবিরের নেতারা কথায় কথায় এখন দিল্লি এবং লন্ডন, মানে খেয়াল করি আমরা অ্যানালজিটা খুব ভয়ঙ্কর। আপনি দিল্লির সাথে লন্ডনকে মেলাচ্ছেন, অথচ এই মানুষটা কি করেছেন না করেছেন আমরা সবই দেখেছি আমাদের চোখের সামনে। এই যে বিএনপি নামে দলটা ভেঙে তছনছ হলো না, একটু বলে রাখা ভালো। আমি আসছি আপনার ইস্যুতে। শেখ হাসিনার পতনের জন্য জুলাই ছিল শেষ মুহূর্তটা। এর আগে ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে, শেখ হাসিনাকে দুর্বল করে ফেলেছে, শেখ হাসিনার ব্লিডিং ঘটিয়েছে ক্রমাগত, সেই দলটা হচ্ছে বিএনপি। 14 সালের পর জামায়াতে ইসলামী আর ওইভাবে মাঠে ছিল না, যখন তাদের নেতাদের ফাঁসি হয়ে যায়। জামায়াতে ইসলামী আসলে গণতন্ত্রের লড়াই করেছে বলে আমার মনে হয় না। তারা মাঠে ছিলেন, তারা চেয়েছিলেন তাদের যে নেতাদের ফাঁসি হচ্ছে, এবং অবশ্যই প্রসিডিউরালি ভুল মামলায় ফাঁসি হয়েছে, তারা তখন আন্দোলন করেছেন। এরপর আমরা এগুলো খুব ক্লোজলি অবজার্ভ করেছি। তারা মাঠে ছিলেন, এই সময়টা মাঠে বিএনপি ছিল। সেই দলটা ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে, কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং করে নাই। এই 24-এও চেষ্টা ছিল অনেককে বের করে নিয়ে আসা, 2টো দোকান খোলা হয়েছিল, এক শাহজাহান ওমর ছাড়া কেউ যায়নি। তো এই দলটাকে এভাবে আন্ডারমাইন করে দিল্লির সাথে লন্ডন মেলানো, এটা একটা গর্হিত, আমি মনে করি যে পলিটিক্যাল যে রেটরিক আছে যতটুকু হতে পারে এটা সীমা লঙ্ঘন। আচ্ছা, এখন তারেক রহমান যেটা বলেছেন, আসলে একটু উনি খুবই একটা সিচুয়েশনে আছেন, এটা ওনার জন্য খুবই আনপ্লেজেন্ট। প্রথম কথাটা হচ্ছে, উনি তো এই ব্যাখ্যাটাও এক অর্থে দরকার ছিল না, কিন্তু ওনার মা যখন অসুস্থ হলেন তখন এমন ঘৃণ্য প্রচারণা, আবারও বলছি, এগুলো রেড লাইন ক্রস করা, যে উনি মায়ের প্রতি কর্তব্য পালন করছেন না, মায়ের প্রতি ওনার কোনো ফিলিং নেই, শ্রদ্ধা নেই, তাই আসছেন না, ফলে ওনাকে কিছু কথা বলতে হলো। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখা ভালো, তারেক রহমান কেন দেশে আসছেন না, কবে আসবেন, এটা কিন্তু খুবই ভ্যালিড একটা পলিটিক্যাল ডিবেট। এটা হতে পারে, এটা হওয়া উচিত। আমি মনে করি যে দলটার নির্বাচন হলে যে দলটার ক্ষমতায় যাবে বলে আমি অন্তত বিশ্বাস করি, জামায়াতের লোকজন করে না, সেই দলটার প্রধান কেন 5 আগস্টের পরবর্তী সময় দীর্ঘদিন বিদেশে থাকার পর কেন এই ক্রুশিয়াল টাইমে এসে দলকে নেতৃত্ব দিচ্ছেন না, নির্বাচন নিচ্ছেন না, এটা একটা ভ্যালিড প্রশ্ন। আমি নিজেও এই প্রশ্ন প্রচুর ফেস করেছি, টক শোতে কথা হয়েছে। কিন্তু যখন এটাকে তার মায়ের অসুস্থতার সাথে
রিলেট করে তাকে এক ধরনের কুৎসা দেওয়া হচ্ছে, এটা খুবই বাজে ব্যাপার। কিন্তু তিনি যে জবাবটা দিয়েছেন এটা একটা কিন্তু পলিটিক্যাল ডিসকাশন হতে পারে, আমি এটা মনে করি। এই জবাবটা কোনো না কোনো সময় আসতে হতো। এখন এটা একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং উনি একটা জায়গায় বলছেন এটা স্পর্শকাতরতা এতটা বেশি যে এটা খুব স্পষ্টভাবে বলা বা বিস্তারিত বলার সুযোগও নেই। এই দুটো কথাই আছে এখানে। এর মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে এর মধ্যে আবার সরকার বলেছে, যেহেতু বলেছে যে এটা ওনার নিয়ন্ত্রণাধীন না, তখন সরকার মনে করলো যে কেউ সরকারকে সন্দেহ করছে কিনা, সরকার তার জায়গা থেকে ক্লারিফিকেশন দিয়ে দিল, না আমি কলা খাই না ঠাকুর ঘরে। তাহলে কি দাঁড়ালো, কোনো বিদেশি শক্তি আছে কিনা, অথবা যেটা হাবিব বাবা বললেন নিরাপত্তা ঝুঁকি। নিরাপত্তা ঝুঁকি কিন্তু আসলেই আছে, দেশের অভ্যন্তরে আছে। তারেক রহমানকে কি ধরনের কুৎসিত ভাষায় স্লোগান দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপনি একটু মনে করে দেখুন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এই ধরনের কুৎসিত স্লোগান দেওয়া হয়নি। তো দেশে আছে, তারেক রহমান যদি না থাকেন এই দলটার উপরে প্রচণ্ড চাপ তৈরি হবে, সেটা বাংলাদেশের পরিস্থিতি খারাপ করবে। আর যারা চায় বাংলাদেশ একটা আনস্টেবল কান্ট্রি হিসেবে থাকুক, বাংলাদেশে এখন যে রাইটিস্ট উত্থান হচ্ছে সেটা তো আসলে বিএনপি এটাকে ঠেকানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ডেটরেট, এটাকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওদের উত্থান আরো ফাস্টার হবে। জি, আবার আসবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, যদি কোনো মতামত দিতে চান, আর স্পেশালি তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, কিছু বলতে চান কিনা? যেমন বিদেশি শক্তি বা আইনি বাধা না থাকলেও হয়তো অন্য কোনো বাধা আছে, কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান তো ওখানে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। আমি ইংল্যান্ডে লম্বা সময় লিগ্যাল প্র্যাকটিস করেছি। অ্যাসাইলাম যখন গ্রান্ট করা হয় তখন আপনার একটা শর্ত দেয়া হয়, তার যে ডকুমেন্টটা দেওয়া হয় ওই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য ভ্যালিড এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন। কারণ ওই দেশে আপনার নিরাপত্তাহীনতা আছে বলেই আপনাকে এই দেশ আপনাকে প্রোটেকশন দিচ্ছে, অ্যাসাইলাম দিচ্ছে। সো বাই ডিফল্ট আপনি তখন ওই দেশে ট্রাভেল করতে পারেন না। তো ওই রেস্ট্রিকশন আছে। তো টেকনিক্যালি যেটা হচ্ছে যে ওনার এখন যদি উনি ব্রিটিশ সিটিজেনশিপ না নিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না, অন্য দেশে কোথাও যেতে পারবেন চাইলে। দ্বিতীয়ত হচ্ছে, এবং ওইটার কারণেই পররাষ্ট্র উপদেষ্টা কাইন্ডলি বলেছেন যদি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশকে ইস্যু করতে হয় তাহলে তারা সেটা করবে। প্রবলেম হচ্ছে ওটা করলে যদি ওই বাংলাদেশি ডকুমেন্টটা নিয়ে উনি আসেন, ওনার অ্যাসাইলাম ডকুমেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন একজন দলের নেতা, ওনার লিডারশিপ আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, ফ্যামিলি আছে, অ্যাব্রাপ্টলি তো উনি চলে আসতে পারবেন না, ওনাকে তো একটা প্ল্যান করে আসতে হয়। এবং সার্টেনলি আমি বিশ্বাস করি যে ওনার একটা ডিজাইন আছে অফ হিজ ওন। তো সেই জায়গাতে হুট করে আসার সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সমীচীন না উনি বোধ করছেন। ইকুয়ালি দেশের মানুষ, বিশেষজ্ঞরা বোধ করছেন যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় বেগম জিয়াকে ট্রিটমেন্টের জন্য লন্ডনে নেওয়া লাগতে পারে। তো যদি নেওয়া লাগার প্রশ্ন আসে তাহলে উনি কেন বাংলাদেশে আসবেন, বরং উনি একটা রাইট মোমেন্টের জন্য ওয়েট করবেন, ডক্টররা অ্যাডভাইস দেবেন। আগে যেখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে উনি ট্রিটমেন্ট নিয়েছেন, ডক্টররা কনসাল্ট করে যদি বলেন যে এইটা রাইট টাইম, তাকে ফ্লাই ইন করেন, তখন দেখা যাবে মাকেই নিয়ে চলে যাবে। তো এই মুহূর্তে উনি কেন আসবেন, মানে এই রিয়েলিটিটা তো আছে। সো এইটা আমার মনে হয় যে এগুলো নিয়ে পলিটিক্স করা, এগুলো নিয়ে কথা বলা, মানে জাস্ট পিওর মানে নাস্টি থিংস আর কি। মানে এটা সিম্পলি দোয়া করা ছাড়া এই আলোচনাতে আর কিছুই নাই, অ্যাবসলিউটলি কিছু নাই। দের আর লট অফ থিংস টু টক অ্যাবাউট। গতকালকে দুইটা গুরুত্বপূর্ণ কমিশন রিপোর্ট দিয়েছে, উই হ্যাভ হান্ড্রেডস অফ আওয়ার্স টু বি স্পেন্ড অন ইট। তো সেই জায়গাতে এগুলো নিয়ে কথা বলাটা খুবই অন্যায্য। দ্বিতীয়ত হচ্ছে জাহিদ ভাই টাচ অন করেছেন, দেখেন সুব্রত বাইন যখন গ্রেফতার হয়েছে টপ টেরর, ডিবিতে রিমান্ডে তিনি কিন্তু ক্রিটিক্যাল অনেক ইনফরমেশন দিয়েছেন যে ভারতে ট্রেনিং নেওয়ার প্রশ্ন, মার্সেনারি বাহিনী তৈরি করার ব্যাপার, মাল্টিপল পাসপোর্ট ইউজ করার ব্যাপার, ইভেন তারেক রহমানকে অ্যাসাসিন করা থেকে শুরু করে জাতীয়তাবাদী ফোর্সের অনেককে মারা, এগুলো ষড়যন্ত্র। ইংল্যান্ডে তারেক রহমানকে মারার চেষ্টা করা হয়েছে, এই কথাগুলো তো বলা হয়েছে। তা দলের পক্ষ থেকে ওনারা বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করেছেন, আর্মসের জন্য আবেদন করেছেন, এগুলো তো হাসি ঠাট্টার ব্যাপার না। আমি তো করি নাই, জাহিদ ভাই তো আবেদন করে নাই, মাহমুদ আপা তো আবেদন করে নাই। তো দিজ আর জেনুইন কনসার্ন, এবং এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা মানে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। কিন্তু আপনি যদি গানম্যান নিয়ে হাঁটেন, আপনি যদি বুলেট প্রুফ গাড়িতে হাঁটেন, এটা কিন্তু স্বাভাবিক জীবন না। আমরা যারা এখন ধরেন মোটামুটি 2-4-5 জন লোক আমাদেরকে চেনে, আমাদেরই কিন্তু পাবলিক লাইফ নষ্ট হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে কোথাও বসতে পারি না, হাঁটতে পারি না, সকালে রাতে সন্ধ্যায় দেশে বিদেশে। তো ওই মানুষের কথা চিন্তা করেন, যদি তার বুলেট প্রুফ গাড়িতে চড়তে হয়, মানুষের সাথে মিশতে পারবে না। এই বাস্তবতাগুলোকে মাথায় রেখে আমাদের মন্তব্য করা উচিত। গিভেন
তার যে একটা ট্রমাটিক পাস্ট আছে, সে কিন্তু একটা রেগুলার রাজনৈতিক কর্মী, 5টা মিথ্যা মামলা নিয়ে দেশ ছেড়েছেন এমন একটা মানুষ না। তাকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করে বের করা হয়েছে দেশ থেকে, তার ভাই বিদেশে মারা গেছে মানসিক টর্চারের অংশ হিসেবে, মা যে পরিমাণ অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, জিয়া পরিবার, বিএনপির ভিতরে লিডারশিপ ভিতরে প্রচুর গাদ্দার টাইপের লোক আছে, এগুলো আমি পাবলিকলি প্রচুর বলি, কিন্তু জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের সভরেন্টির কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এবং এই পরিবার কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে, দিল্লির আধিপত্য হেজিমনির সাথে কম্প্রোমাইজ করে নাই। অতএব সেই জায়গাতে বোধ করতে হবে যে বিএনপির লিডারশিপের যে ফ্রেম, এই ফ্রেমের স্ট্রেংথ যেমন আছে, উইকনেসও আছে। এই লিমিটেশনের একটা গুরুত্বপূর্ণ উইকনেস হচ্ছে তারেক রহমান এখানে এক্সক্লুসিভলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিডার অফ দ্য পার্টি। এরকম একটা মানুষ দেশে আসবে, তার মানে প্রোজ অ্যান্ড কনস ডান বাম না ভেবে হুট করে একটা সিদ্ধান্ত এক্সপেক্ট করাটা, এইটা খুব জটিল একটা জায়গা। বাট আমরা যেটা আশা করছি, জাতির প্রত্যাশা, ওনার এই বিষয়গুলো নিয়ে উনি আসলে খোলামেলা হয়ে যাওয়াটা বেটার। উনি আসলে বলতে পারেন দিস ইজ রিয়ালিটি, আমি এখানে আটকে গেছি, বাট আমি চাই এগুলো হোক, এভাবে হোক। একটা বিরতি নিয়ে আসছি দর্শক। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে আবারও আসছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। চলে যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে। আপনি বিদেশি শক্তির একটা কথা বলছিলেন। বিবিসি বাংলার একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তিনি এটা বলেছেন যে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। তিনি আওয়ামী লীগ এবং বিএনপির কথাই আসলে বলেছেন। এই যে পরিস্থিতি এখন চলছে, তারেক রহমান দেশে ফেরার বিষয়টি কিংবা বিএনপির ভেতরগত কোনো জায়গা থেকে নেতৃত্ব পরিবর্তনে কোনো পেছন থেকে কোনো শক্তি কাজ করছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলেন? মানে সজীব ওয়াজেদ জয়ের কথাকে আমরা কি কগনিজেন্সে নেব? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনি তো এই রাষ্ট্রের একজন নাগরিক, যদি তার কথাকে না নিই, যে অভিযোগটা আমি সজীব ওয়াজেদ জয় বলছেন এবং উনি প্যারালাল তৈরি করার চেষ্টা করছেন, মানে আমরা আর বিএনপি একই রকম। আপনাদের নিশ্চয়ই মনে আছে তাদের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তারা বিএনপির সাথে কাজ করতে চায় ইত্যাদি ইত্যাদি, মানে কি চমৎকার মহান গণতান্ত্রিক মানুষ। যাই হোক, আপনি যেটা বলছেন এই আলাপটা বাংলাদেশে আছে, আমরা রাদার এভাবে এটাকে আলোচনা করি। সেটা হচ্ছে এটা কেন আমাদের, যেহেতু খুব বেশি দিন আগে না, 11 সময় এই ধরনের একটা প্রচেষ্টা ছিল, -2 মানে দুজন ব্যক্তি না, আসলে দুটো পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার প্ল্যান ছিল প্রথম। সেটা ফেল করলো, তার পরবর্তীতে শেখ হাসিনাকে তারা চুজ করেছে, এই ছিল অপশনটা। এখন আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে এবং শেখ পরিবার আসলে মাইনাস হয়েছে অ্যাটলিস্ট, এটা আমরা বলতে পারি। কারণ আগামী 5-10 বছর পর আওয়ামী লীগের বিচার হবে, বিচারে ধরে নিলাম তর্কের খাতিরে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, কিন্তু শেখ পরিবারের কেউ এসে আওয়ামী লীগকে লিড করবে আমার কাছে মনে হয় না। তাহলে বাকি থাকলো কেউ কেউ বলছেন যে আরেকটা পরিবারকে মাইনাস করার জন্য। এখন 11 সময় এত বছর আগে যে ঘটনা ঘটেছিল, পশ্চিমাদের অনেকে চেয়েছিল, ভারত চেয়েছিল, এটা সেটা, কিন্তু একই সাথে এটাও তো সত্য যে ওই সময় এটা খুব বাজেভাবে ফেল করেছিল। সে সময় আরো অনেক এফিশিয়েন্ট একটা সরকার ছিল। 11 সরকার কিন্তু এই সরকারের তুলনায় অনেক বেশি দক্ষ সরকার ছিল। ওটা রাদার একটা মিলিটারি গভর্নমেন্ট ছিল, এটা একটা সিভিলিয়ান ফেস ছিল, তাই তো? সেই সরকার তো পারে নাই। এখন কেউ কেউ বা কারো কারো কেন মনে হচ্ছে সেই সময় পারে নাই বলে এখন তারা আবার সফল হতে পারেন? বরং উল্টো একটা পরিস্থিতি আছে। 11 যখন ঘটে, আমি অনেস্টলি বলি, আমি ওই সময় যদি ওই সময়টার কথা খেয়াল করি, 11 সরকারকে তখন মানুষ ওয়েলকাম করেছিল, একটা ডেডলক তৈরি হয়েছিল, এটা ফ্যাক্ট। আমি যদি ওই সময়কার, এটা ভুল ছিল, কোনো সন্দেহ নাই, 11 কি হয়েছে না হয়েছে আমরা পরবর্তীতে দেখেছি, কিন্তু ইনিশিয়ালি একটা বড় অংশের মানুষ এটাকে সমর্থন করেছিল। এবং আমি যদি বলি একটা অনুকূল পরিবেশ ছিল -2 তুলনামূলকভাবে, কিন্তু খেয়াল করবো আমরা না, অল্প কিছুদিনের মধ্যে যখন এগুলো শুরু করলো অ্যাপারেন্টলি অনুকূল পরিবেশটা থাকে না। তখন শুধুমাত্র বিএনপি না, যখন বিএনপিকে ভাঙার চেষ্টা করা হলো, সাধারণ মানুষও কিন্তু রিয়াক্ট করেছে, সাধারণ মানুষ এটাকে নেয় নেই। সো এখনো ওই পরিস্থিতি আছে বলে আমি মনে করি না কোনো দেশ, কোনো ইউরোপিয়ান বা পশ্চিমা কোনো দেশ যদি মনে করে -2 কার্যকর করা যাবে, কোনোভাবে এটা সম্ভব না। কারণ বিএনপি দল হিসাবে এই মুহূর্তে অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী আছে। এক বিএনপি, এটুকু বলে রাখি, ধরুন -2 চেষ্টা হলো, জিয়া পরিবারকে মাইনাস করার চেষ্টা হলো, বিএনপি যদি রাস্তায় নামে, গুলি করে বিএনপিকে থামাবেন? পুলিশ গুলি করবে? মিলিটারি গুলি করবে? কে গুলি করবে? ভারতীয় সোলজাররা ঢুকে গুলি করবে?
ইটস টোটালি ইম্পসিবল আমি মনে করি। জি, মাহমুদা হাবিবা, আপনার কাছে যদি আসি, আজকে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন যে তারেক রহমান ভোটার হননি, আবেদনের প্রেক্ষিতে ভোট দিতে পারবেন, ওই সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় আটকে আছে যে তিনি আসলে কবে আসবেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, যারা ধরেন জেনজি ভোটার বা যারা ধরেন তারেক রহমানকে রাজনীতিতে এখন পর্যন্ত সেভাবে দেখেননি কিন্তু দেখতে চায়, অথবা বিএনপিকে সমর্থন করার জন্য রেডি আছে, তাদের একটা প্রশ্ন, কৌতূহলী প্রশ্ন, যে তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি বা নেবে কি বলবেন? তিনি তো, তারেক রহমান তো আমাদের যে নির্বাচনের, আপনি যদি সিট ঘোষণা দেখেন, একটা আসনে তিনি নির্বাচন করবেন বলে জানানো হয়েছে, 3টা আসনে বেগম খালেদা জিয়া। এইটাই হচ্ছে আমাদের নির্বাচনে যে প্রাথমিক মনোনয়ন, সেটার ঘোষণা। আর দ্বিতীয়ত, জেনজি যদি রাজনীতিতে তাকে না দেখে থাকেন তাহলে তো তারা চোখ কান খোলাই রাখেনি। রাজনীতিতে তারেক রহমানের মতো সরব উপস্থিতি, মানে টেকনোলজির যেমন খারাপ সাইড আছে তেমন অসংখ্য ভালো সাইডও তো আছে। তিনি যতগুলো প্রোগ্রাম কভার করেছেন, যতগুলো প্রোগ্রামে তার সুযোগ হয়েছে অ্যাড্রেস করার, সেটা এত বেশি ভিউ সেগুলোর হয়েছে। কাজেই এটা যদি কেউ বলেন যে রাজনীতিতে তাকে দেখিনি, তাহলে এইভাবে বলা যেতে পারে ফিজিক্যালি বাংলাদেশে থাকা অবস্থায় পলিটিক্সটা তাকে তারা করতে দেখেননি। কিন্তু আদারওয়াইজ আমার তো মনে হয় 5 আগস্ট বা 26 জুলাই সময় থেকে অত্যন্ত সরব উপস্থিত। আমি একটা কথা বলি, যে এর আগে যে গুজব নিয়ে যে কথাটা আসছিল, দেখুন, একটা কথা আমি সবসময় সবার সাথে ডিফার করি, আমার যেটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং সেটার সাথে। যখনই আমরা শুনি বা যে ধরনের লেখালেখি থেকে আমরা জানতে পারি যে 1/11 উদ্দেশ্য ছিল -2, আমার এটা কখনো বিশ্বাস হয়নি। এই ন্যারেটিভটাও তাদেরই তৈরি যারা 1/11 করেছিল। এটা অলওয়েজ ইট ওয়াজ -1। এবং এই চেষ্টাটা জিওপলিটিক্যাল রিয়ালিটি যতদিন থাকবে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটা এমন না যে কমে গেছে বা এটা থাকবে না, এইগুলো ঝুঁকির একটা পার্ট। কিন্তু এই ধরনের কথা যখন বলা হয় তখন একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হয় যে বিএনপির দলীয় ঐক্যহীন, দলের ভেতর থেকে সমস্যা আসতে পারে, কিংবা বিএনপির হাইকমান্ডের সাংগঠনিক নিয়ন্ত্রণ না। এটা কিন্তু প্রতিটাই সম্পূর্ণ রং ন্যারেটিভ, ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে দল হিসেবে বিএনপিকে দুর্বল প্রমাণ করার জন্য। এটার কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, সুষ্ঠু হবে এবং একটি ঐতিহাসিক নির্বাচন হবে এবারের নির্বাচন। কিন্তু কোনো রাজনৈতিক দলের ভেতরে নির্বাচন নিয়ে বোধহয় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেমন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি বলেছেন যে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে এক ধরনের সংশয় জাতির সামনে দেখা দিয়েছে। আপনাদের কাছে এরকম কিছু মনে হয় কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, কি মনে করেন? দেখেন, এখানে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে নির্বাচনটা হচ্ছে কিনা ফেব্রুয়ারিতে, সার্টেনলি নির্বাচন হচ্ছে, এ ব্যাপারে আমার কাছে কোনো ইফস বাটস, তবে কিন্তু যদি এগুলো কোনো স্পেস নাই। পুরো রাষ্ট্র ইন্টারনালি নির্বাচনমুখী হয়ে গেছে। তারা মিটিং করা, প্রকল্প হাতে নেওয়া, নতুন ডিসিশন নেওয়া, সব কিছুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি, টের পাচ্ছি ফার্স্ট হ্যান্ড যে প্রত্যেক উপদেষ্টা ডিপার্টমেন্ট নির্বাচনমুখী হয়ে গেছেন, যে জানুয়ারির মধ্যে এটা শেষ করতে হবে, ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, এরপরে এটা মিটিং হবে না, এই ধরনের আলাপ আমরা প্রচুর শুনতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে গেছে। মেজর সকল পলিটিক্যাল পার্টি লার্জলি মোটা দাগে আপনার প্রার্থী অ্যানাউন্স করে ফেলেছে। থার্ড হচ্ছে, আপনি যদি নির্বাচনী প্রচারণা দেখেন, প্রত্যেক প্রার্থী যারা নমিনেশন পেয়েছেন, পান নাই, পেতে চান, তারা ইভেন মারামারি পর্যন্ত করতেছেন নমিনেশন এবং নির্বাচন নিয়ে। তো তারা অলরেডি মাঠে নেমে গেছেন। ফোর্থ হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল অবজারভার যে ক্লাস আছে, যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নির্বাচন দেখতে আসেন, তারা ইতিমধ্যে কন্ট্যাক্টেড হয়ে গেছে, নির্বাচন কমিশনে আবেদন করে রেজিস্ট্রেশন নিয়েছেন, কতজন আসবে, কয় তারিখ থেকে আসবে। বিভিন্ন দূতাবাসের মিটিংগুলোতে আমরা দেখতে পাচ্ছি, ওনারা আমাদেরকে বলছেন ওনাদের দেশ থেকে কয়জন আসবে, কয় তারিখে আসবে, কয়দিন থাকবে, এগুলো নিয়ে আলাপ করছেন, আমাদের সাথে পরামর্শ নিচ্ছেন। জাতিসংঘ থেকে শুরু করে আপনার ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে, তারা আমাদের মতামত নিচ্ছেন, নির্বাচনে তাদের কি করবার আছে। বিভিন্ন অ্যাম্বাসি থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে, টেকনিক্যাল সাপোর্ট, এআই রিলেটেড যে রিউমার ছড়ানো, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন কীভাবে ট্যাকেল করবে। বিভিন্ন সংগঠন রাজনৈতিক নেতাকর্মীদেরকে ট্রেন করতেছে, আমাদের দলের নেতাকর্মীদেরকে ট্রেন করেছে। অন্যান্য দলের লোকদের সাথে আমরা দেখলাম যে এআই এবং অনলাইন হ্যারাসমেন্ট কীভাবে অ্যাড্রেস করতে হবে। তো টোটাল যদি আপনি মুড দেখেন অফ দ্য কান্ট্রি, যে টোটালটা হচ্ছে এখন নির্বাচনমুখী, ফেব্রুয়ারিমুখী হয়ে গেছে। এখন বেগম জিয়া অসুস্থ, তারেক রহমানের স্ট্যাটাস, এগুলোকে এটার সাথে ট্যাগ করবার কোনো কারণ নাই। তাহলে বিএনপি বলতো,
তারাই অ্যাডভান্স বলতো যে আমরা বোধ করছি এই রিয়ালিটিতে সরকার আরেকটু ভিন্ন বিবেচনা করতে পারি কিনা, এবং অনেক দল থেকে সেটা বলাও হয়েছে। তো সেটা ডিফারেন্ট আলোচনা। দ্বিতীয় যেটা ইস্যু আপনার প্রশ্নের, সেটা হচ্ছে যে নির্বাচন ফেয়ার হবে কিনা, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা। একটা বিষয় দেখেন যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশে গত 4 দশকের যে নির্বাচনী বলয় ছিল, এই বলয়ে একটা ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বিএনপি সাইজের একক কোনো রাজনৈতিক দল আশেপাশে নাই, যারা দেশ পরিচালনা করেছে, তৃণমূল পর্যন্ত সংগঠন আছে, এইটা অনেক সুনাম বদনাম সব মিলায়া এটা বাই ফার এখন দেশের সবচেয়ে বড় সংগঠন। এই রিয়ালিটিতে যেটা হয়েছে, একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এই ভারসাম্যহীনতার কিছু রেজাল্ট, কনসিকোয়েন্স ছোট দল হিসাবে আমাদেরকে ফেস করতে হচ্ছে। লোকাল মাস্তানি, গুন্ডামি, হুমকি, রামদা মিছিল, অবাঞ্ছিত ঘোষণা করা, বিএনপি সিট ছেড়ে দিচ্ছে কিনা, তো ওকে প্রতিহত করতে হবে। এই যে কালচারাল রিয়েলিটি আছে, এইটা তো আপনি ওভারনাইট জনগণের বিশাল দলের খাইসলত পরিবর্তন করতে পারবেন না। তো সেই চ্যালেঞ্জের জায়গা আছে, কিন্তু নির্বাচন কমিশনকে আমরা এই চ্যালেঞ্জের কথা বলেছি যে এই চ্যালেঞ্জগুলো আছে এবং তাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। চলে যাব মাহমুদা হাবিব আপনার কাছে। গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া নিয়ে জামায়াত বলছে যে অন্তর্বর্তী সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে এটি ঘোষণা করা হয়েছে, যা নতুন সংকট তৈরি করতে পারে। বিএনপিকে সংকট বলে অভিহিত করলো কিনা জামায়াত, কি বলবেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে যে যেইভাবেই হোক না কেন, আপনি যে দিক দিয়েই যান না কেন, নির্বাচন শব্দটার সাথে জামাতের এই মুহূর্তে একটা অ্যালার্জি দেখা যাচ্ছে। আপনি যেই ভাষাতেই নির্বাচনটাকে ব্যাখ্যা করুন, আপনি গণভোট এবং মূল নির্বাচন একই দিনে যারা আয়োজন করবেন, সেই আয়োজকরা যখন মনে করেন যে এটা সম্ভব, এবং এইটা অনেক ক্ষেত্রেই এটা এটার প্রোজ অনেক বেশি, এটার প্লাস মাইনাস দুটোই তো আছে। সবগুলো প্রস্তাবনারই প্লাস এবং মাইনাস থাকে, এবং এইটার প্লাস অনেক বেশি। এইটা যদি যারা আয়োজন করবেন তাদের কোনো আপত্তি না থাকে, যারা ভোট দিবেন তাদের আপত্তি না থাকে, যারা আমরা তো স্রেফ দল হিসেবে এইটা আমাদের দলের পলিসিগুলো নিয়ে যাব জনগণের কাছে, আমাদের বেটার পলিসি হলে জনগণ আমাদের ভোট দেবে। ভোট মানুষকে দেওয়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যেই কারণেই হোক না কেন, এই দলটার একটা অনীহা এবং একটা বিলম্বিত করার, অহেতুক বিলম্বিত করার নানা ধরনের টালবাহানা আমরা দেখেছি। আমরা আলোচনার টেবিলে থাকা অবস্থায় মাঠে নেমে যেতে দেখেছি। একটার পর একটা এমন সব দাবি নিয়ে তারা কথা বলেন যেগুলো কখনোই মূল আলোচনার সাথে সংশ্লিষ্ট ছিল না। ফলে যদি আপনি বলেন যে কুপরামর্শ বলুন, যাই বলুন, ওটা তো আমরা বরং তাদের কাছ থেকেই দেখতে এসেছি। এটা আর কাউকে নিয়ে বলার তো আসলে কোনো এখানে সুযোগ নেই। জি, অনেক ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসবো। স্বাধীন তদন্ত কমিশন যেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টটা দিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জানতে চাই কেন শেখ হাসিনা এবং তার দল এই হত্যাকাণ্ডে জড়িয়েছিল, ভারতের স্বার্থটা কোথায় ছিল যদি বলেন। আচ্ছা, প্রথম কথা আমি সরকারের কাছে একটা জিনিস আহ্বান করব, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করার জন্য। আমরা কিছু কথা তার জায়গা থেকে শুনেছি। আচ্ছা, শেখ হাসিনা কেন চেয়েছেন? ভারতে চাওয়ার কারণ আছে। ভারত চেয়েছে বাংলাদেশকে একটা স্লেভে পরিণত করতে, একটা কলোনিতে পরিণত করতে। সো ভারত এটা চেয়েছে, এবং শেখ হাসিনার সাথে ওই সময় আমি অনুমান করি গতবার নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে এই ডিল হয়েছিল। তাহলে ঝুঁকি কি আছে? না, বাংলাদেশের মতো দেশগুলোতে সেনাবাহিনী এক ধরনের একটা ঝুঁকি তৈরি করে। আপনি যখন খুব বাড়াবাড়ি করেন, হতে পারে যে সেনাবাহিনী আপনার ক্ষমতাচ্যুত করলো। সুতরাং আপনি এমন একটা সেনাবাহিনী তৈরি করার চেষ্টা করলেন যেটার মধ্যে প্রচণ্ড আতঙ্ক তৈরি হবে, আত্মবিশ্বাস নষ্ট হবে, এবং পরবর্তীতে আপনি অন্যায় সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হাত করবেন। সুতরাং শেখ হাসিনার উদ্দেশ্য আর ভারতের উদ্দেশ্য একই ছিল, কারণ দুজনের পারপাস সার্ভ করেছে। শেখ হাসিনা বলেছে আমি বাংলাদেশকে একটা কলোনি বা একটা ভ্যাসাল স্টেটে পরিণত করব, ভারত বলেছে ঠিক আছে আমি তোমাকে ক্ষমতায় রাখবো, তার জন্য এটা লাগবে। সো সেনাবাহিনী উভয়েরই শত্রুতে পরিণত হয়েছে তার ক্ষমতাকে এইভাবে অন্যায়ভাবে রাখার ক্ষেত্রে। সে কারণে এই কাজটা করেছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে যাই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট গঠিত হচ্ছে। 16টা দল একমত হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে এটি সম্ভবত আসতে যাচ্ছে। এর মধ্যে মঞ্জু এবং আনিস বিগত শেখ হাসিনার সরকারের মন্ত্রী ছিলেন, বাকি দলগুলোও তাদের সমর্থক ছিলেন। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মিত্রদের জোট গড়ার চেষ্টাটাকে কিভাবে দেখেন? প্রশ্ন হচ্ছে যেটা খুবই সিরিয়াস কনসার্নিং ব্যাপার, এবং এটা নির্বাচন কমিশনের দৃষ্টিতে যেমন আনা দরকার, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিটি যে ট্রাইব্যুনাল আছে তাদের দৃষ্টিতে আনা দরকার। কারণ আওয়ামী লীগের দল আকারে বিচারের কার্যক্রম প্রসিডিংস এখন চলছে, এবং সেখানে আমরা প্রসিকিউশন টিমকে ইনভাইট করব যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করবার সাথে সাথে তার পুরো রেজিমের যারা অ্যাসোসিয়েশন ছিল,
কারণ তার এই গণহত্যার কাজ তো একক দল আকারে করা হয়নি। জাতীয় পার্টি এটার অংশীদার ছিল এবং আরও 14টা দল এখানে অংশীদার ছিল। অতএব এই গণহত্যার প্রশ্নে আওয়ামী লীগের বিচারটা শুধু একক দল আকারে করলে চলবে না। তার যে সোকল্ড মহাজোট ছিল, গ্র্যান্ড অ্যালায়েন্স ছিল, তাদের প্রত্যেককে কোনো না কোনো ফর্মে এটা রেসপন্সিবিলিটি আন্ডারটেক করতে হবে এবং জাতীয় পার্টি তার অন্যতম। নামটা দিয়েছে ইন্টারেস্টিং, জনগণকে আপনার বোকা বানানোর জন্য। এটা আসলে জাতীয়তাবাদী ব্র্যাকেটে পড়তে হবে আওয়ামী গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদী গণতান্ত্রিক জোট, পতিত স্বৈরাচারের গণতান্ত্রিক জোট, দিল্লির গণতান্ত্রিক জোট, এই ব্র্যাকেটে এই নামগুলো দিয়ে পড়তে হবে। এবং রাজনৈতিকভাবে প্রত্যেকটা দলকে সচেতন থাকা দরকার এই অ্যালায়েন্সের মাধ্যমে তারা কোথায় প্রার্থিতা দিচ্ছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের সবার একটা সোচ্চার ভূমিকা থাকতে হবে। গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে এমন কোনো মানুষ যেন রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে না পারে এবং আওয়ামী লীগকে পিছনের দরজা থেকে হাসিনাকে পুনর্বাসন করবার যে প্রক্রিয়া চলছে সেটা যেন কোনোভাবে এই প্রাতিষ্ঠানিক আকার ধারণ না করে, এটা আমরা চাইব। জি, পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখতে চাই, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে রিপোর্টটা হয়েছে সেখানে যে প্রশ্নটা ডাক্তার জাহিদুর রহমানকে করছিলাম, আপনার কাছে কি মনে হয় ভারতের স্বার্থ? আওয়ামী লীগকে দেখবেন রাজনৈতিক এবং নির্বাচনের জায়গা থেকে যখনই পুনর্বাসন করবার প্রশ্ন তোলা হয়েছে তখন আমরাও কাউন্টার প্রশ্ন তুলেছি যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা। ঐতিহাসিকভাবে আপনার তো এখন সময় কভার করবে না, আমরা প্রমাণ করে দিতে পারবো যে রাজনৈতিক দলের যে ডেফিনেশন পলিটিক্যাল হিস্ট্রির জায়গা থেকে সেই ডেফিনেশনে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ইতিহাসের ওই সংজ্ঞায় পড়ে না। বরং আপনি দেখবেন আমাদের 54 বছরের ইতিহাসে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ করা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা, জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করা, আমার দেশকে দিল্লির কাছে তুলে দেবার চেষ্টা বারবার করা, এই প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের নেতারা জড়িত ছিল। মোটা দাগে যেটাকে আপনি বলতে পারেন ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। এবং পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র তার স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো সংগঠন, দল, সত্তা কাউকে সে অধিকার আকারে বিবেচনায় রাখে না। তাদেরকে নিষিদ্ধ করা হয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। অতএব গতকালকে রিপোর্টটা হচ্ছে ওই রকম একটা ল্যান্ডমার্ক রিপোর্ট যেটার মধ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল না, যেটা আমরা এত বছর ধরে বলেছি সে আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এমন কোনো সংগঠনের সত্তা ফাংশনাল হতে পারে না রাজনীতিতে অথবা নির্বাচনে। আওয়ামী লীগের বিচার যেহেতু আইসিটিতে এখন চলছে, আমার বিশ্বাস প্রসিকিউশন টিম এই কমিশনের রিপোর্টটাকে এভিডেন্স আকারে কোর্টে প্রডিউস করবেন আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে। এটা একটা বেঞ্চমার্ক ডকুমেন্টেশন হবে জাতিসংঘের গত বছরের যে মানবাধিকার রিপোর্ট ছিল জুলাই গণহত্যার উপরে, তার পাশাপাশি। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এরই মধ্যে শেষ করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।